নমস্কার বন্ধুরা, ডিপ স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো আজকে ত্রিপুরা টিটেট পেপার 2 এর জন্য সোশ্যাল সায়েন্স টপিক ভারতের নাগরিকত্ব, এখান থেকে আমি 30 মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স আপনাদের জন্য নিয়ে এসেছি। আশা করি এই ভিডিওটা আপনাদের এক্সাম প্রিপারেশনের জন্য অনেকটা হেল্পফুল হবে। তো শুরু করছি আজকের ভিডিও প্রথম কোয়েশ্চেন্স দিয়ে, যেখানে বলা হয়েছে ভারতীয় সংবিধানে একক নাগরিকত্বের ধারণা গৃহীত হয়েছে কোন দেশ থেকে। তো মনে রাখবেন, ভারতীয় সংবিধানে একক নাগরিকত্বের ধারণা যে দেশ থেকে গ্রহণ করা হয়েছিল তা হলো ইউনাইটেড কিংডম থেকে। ইউকে বা ইউনাইটেড কিংডম থেকে কিন্তু ভারতীয় সংবিধানে একক নাগরিকত্বের ধারণাটা গ্রহণ করা হয়েছিল। 2 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে ভারতীয় পার্লামেন্টে কবে একক নাগরিকত্ব আইন পাশ হয়। তো ভারতীয় পার্লামেন্টে কবে একক নাগরিকত্বের ধারণাটা পাশ করা হয়েছিল, সেটা কিন্তু 1955 সালে কিন্তু ভারতীয় পার্লামেন্টে একক নাগরিকত্বের আইনটি পাশ করা হয়। তারপর 3 নম্বর কোয়েশ্চেনের দিকে মুভ করবো, যেখানে বলা হয়েছে একজন বিদেশি ভারতে অন্তত কত বছর স্থায়ীভাবে বসবাসের পর নাগরিকত্বের জন্য আবেদন করতে পারেন। তো মনে রাখবেন, একজন বিদেশি যে কিনা ভারতে 10 বছর মিনিমাম, কিন্তু ওনাকে কত বছর থাকতে হবে, মিনিমাম 10 বছর ভারতে কাটাতে হবে, তারপরেই কিন্তু তিনি সিটিজেনশিপের জন্য আবেদন করতে পারবেন। ঠিক আছে, তো 10 বছর কিন্তু ওনাকে থাকতে হবে ভারতে, তবেই তিনি ভারতীয় বাসিন্দার জন্য অ্যাপ্লাই করতে পারবেন। 4 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে কত সালে ভারতে প্রথমবার সংশোধিত হয় ভারতীয় নাগরিকত্ব আইন 1955। তো ভারতীয় নাগরিকত্ব আইন 1955 সেটা প্রথমবারের জন্য সংশোধন হয়েছিল কত সালে, মনে রাখবেন, সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এবং এক্সামে আসার অনেকটা পসিবিলিটি রয়েছে। মনে রাখবেন 1985 সালে কিন্তু ভারতীয় নাগরিকত্ব আইন 1955 সেটা কিন্তু সংশোধন করা হয়েছিল। তারপর 5 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে কত সালের রেজিস্ট্রেশন এর মাধ্যমে ভারতীয় নাগরিকত্ব অর্জনের পূর্বে ভারতে নিরবিচ্ছিন্নভাবে বসবাসের ন্যূনতম সময়সীমা 6 মাস থেকে বাড়িয়ে 5 বছর করা হয়। তো সেটা কিন্তু 1985 সালে সংশোধনের মাধ্যমেই কিন্তু এরকম একটা স্টেপ নেওয়া হয়েছিল, 6 মাস থেকে বাড়িয়ে সেটা 5 বছর করা হয়েছিল। ক্লিয়ার? এবার আমরা 6 নম্বর কোয়েশ্চেনের দিকে মুভ করব, যেখানে বলা হয়েছে আজ পর্যন্ত কতবার ভারতীয় নাগরিকত্ব আইন সংশোধন করা হয়েছে। তো এটা মনে রাখবেন, এখনো পর্যন্ত টোটাল 6 বার কিন্তু ভারতীয় সংবিধানে নাগরিকত্ব আইন সেটা সংশোধন করা হয়েছিল। তারপর 7 নম্বর কোয়েশ্চেন, খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এবং আসার অনেকটা পসিবিলিটি রয়েছে, সর্বশেষ কত সালে ভারতীয় নাগরিকত্ব আইন সংশোধন করা হয়। এবং সর্বশেষ যেটা সংশোধন করা হয়েছিল সেটা কিন্তু 2019 সালে সংশোধন করা হয়েছিল। তারপর 8 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে বিদেশে বসবাসকারী ভারতীয়দের জন্য দ্বৈত নাগরিকতা আইন ভারত সরকার কত সালে পাশ করে। তো বিদেশে বসবাসকারী যারা ভারতীয় নাগরিক রয়েছেন তাদের জন্য দ্বৈত নাগরিকতা আইন ভারত সরকার কত সালে পাশ করে, তো সেটা কিন্তু পাশ করা হয়েছিল 2003 সালে। যারা যেসব ভারতীয়রা বাইরে ব্যবসার জন্য কিংবা পড়াশোনার জন্য বাইরে বসবাস করে, তো সেটার জন্য পাশ করা হয়েছিল 2003 সালে আইন। ঠিক আছে, এবার 9 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে ভারতে অন্তর্ভুক্তির ফলে কোন অঞ্চলের আদিবাসীরা ভারতীয় নাগরিকত্ব লাভ করে। তো ভারতে অন্তর্ভুক্তির ফলস্বরূপ কিন্তু ভারতীয় নাগরিকত্ব সেটা লাভ করেছিল কোন আদিবাসী জনগোষ্ঠী, সেটা হলো জনগোষ্ঠী নয়, আদিবাসীরা। কোন আদিবাসীরা ভারতীয় নাগরিকত্ব লাভ করে, তো সেটা হলো চন্দননগরের আদিবাসীরা কিন্তু সেই রূপ ভারতীয় নাগরিকত্ব লাভ করে। ঠিক আছে, এবার 10 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে ভারতের নাগরিকত্ব গ্রহণ ও বর্জন সম্পর্কে কোন আইনে পুঙ্খানুপুঙ্খ আলোচনা আছে। অর্থাৎ একজন ব্যক্তি ভারতীয় নাগরিকত্ব গ্রহণ করতে চাইলে কিংবা একজন ব্যক্তি যে কিনা নাগরিকত্ব বর্জন করতে চাইলে সেই ব্যাপার সংক্রান্ত যেসব আলাপ আলোচনা রয়েছে এবং সেটা কোন আইনে বলা হয়েছে যে আলোচনা করা আছে। তো মনে রাখবেন, সেটা কিন্তু 1955 সালের ভারতীয় নাগরিকত্ব আইনেই কিন্তু এই ধরনের বিষয়গুলো বর্ণনা করা আছে। ক্লিয়ার? 11 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করতে হলে ন্যূনতম কত বছর ভারতে স্থায়ীভাবে বসবাস করতে হবে। আমি পূর্বে এই কোয়েশ্চেনটা ডিসকাস করেছিলাম। তো মনে রাখবেন, ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করতে হলে ন্যূনতম কত বছর ভারতে স্থায়ীভাবে বসবাস করতে হবে, সেটা কিন্তু 10 বছর। 10 বছর থাকার পরেই একজন ব্যক্তি ভারতীয় সিটিজেনশিপের জন্য আবেদন করতে পারে। তো 12 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে ভারতের নাগরিকত্ব অর্জনের বিষয়গুলি নির্ধারণের উপযুক্ত কর্তৃপক্ষকে। তো ভারতের নাগরিকত্ব অর্জনের যে বিষয়গুলো নিয়ে যিনি উপযুক্ত কর্তৃপক্ষে রয়েছেন বা অথরিটি রয়েছে, তো সেটা হলো সংসদ কিন্তু সেই ধরনের কর্তৃপক্ষের দায়িত্বে রয়েছে।
তারপর 13 নম্বর কোয়েশ্চেন যেখানে বলা হচ্ছে ভারতের একক নাগরিকত্বের নীতিটি কোন ব্যবস্থার পরিপন্থী। আমরা সবাই জানি যে যুক্তরাষ্ট্রীয় যে ব্যবস্থা সেটা কিন্তু আমাদের ভারতীয় নাগরিকত্ব সেটা কিন্তু কি করে না, মেনে চলে না। অর্থাৎ ভারতে একক নাগরিকত্বের যে পন্থাটা সেটা কিন্তু প্রচলিত, কিন্তু একক যে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় কিন্তু দ্বিনাগরিকত্ব প্রচলিত। তো সেই কারণে দ্বিনাগরিকত্বের যে ধারণাটা সেটা কিন্তু আমাদের ভারত সেটা অ্যাকসেপ্ট করে না। তো মনে রাখবেন কোন ব্যবস্থার পরিপন্থী, সেটা যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার পরিপন্থী হবে। তারপর 14 নম্বর কোয়েশ্চেন যেখানে বলা হচ্ছে ভারতের সংবিধান ড্যাশ এর কথা বলে। তো মনে রাখবেন ভারতের সংবিধান কিসের কথা বলে, আমরা জানি একক নাগরিকত্বের কথা কিন্তু ভারতীয় সংবিধান বলে থাকে। তারপর 15 নম্বর কোয়েশ্চেন যেখানে বলা হচ্ছে 2002 সালের নতুন নাগরিকতা আইনটি কোন কমিটির সুপারিশ অনুযায়ী প্রণীত হয়। তো মনে রাখবেন 2002 সালে যখন ভারতীয় নাগরিকত্ব আইন যেটা সংশোধন করা হয়েছিল সেই মানে কোন কমিটির সুপারিশ মেনে কিন্তু সেটা প্রণীত হয়েছিল, কোন কমিটির সুপারিশ অনুসারে 2002 সালের নাগরিকতা আইন প্রণয়ন করা হয়েছিল। তো সেটার সঠিক যে আনসারটা সেটা হলো এল.এস. সিংভি কমিটির সুপারিশ অনুসারে কিন্তু 2002 সালের নতুন নাগরিকতা আইন তৈরি করা হয়েছিল। তারপর 16 নম্বর কোয়েশ্চেন যেখানে বলা হচ্ছে ভারতীয় সংবিধানে কত নং ভাগে নাগরিকত্ব সংক্রান্ত আলোচনা আছে। কত নং ভাগ কিংবা কত নং পার্টে কিন্তু নাগরিকত্ব সংক্রান্ত আলোচনা করা আছে সেটা অবশ্যই আমরা সবাই জানি, তবু যারা জানেন না অবশ্যই জেনে নেবেন। 2 নং পার্টে বা ভাগে সেটা কিন্তু নাগরিকত্ব সংক্রান্ত বিষয়গুলো আলোচনা করা আছে ভারতীয় সংবিধানে। 17 নম্বর কোয়েশ্চেন খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এবং প্রায়শই এক্সামে আসতে দেখা যায়, অবশ্যই মনে রাখবেন ভারতীয় সংবিধানের কত নং ধারায় নাগরিকত্ব নিয়ে আলোচনা করা হয়। তো সেটা হলো 5 থেকে 11 নং ধারায়। 5 থেকে 11 নং ধারায় কিন্তু ভারতীয় সংবিধানের নাগরিকত্ব যে বিষয়টা সেটা কিন্তু নিয়ে আলোচনা করা হয় 5 থেকে 11 নং ধারায়। তারপর 18 নম্বর কোয়েশ্চেন যেখানে বলা হচ্ছে কয়টি উপায়ে ভারতীয় নাগরিকত্ব অর্জিত হতে পারে। তো ভারতীয় নাগরিকত্ব অর্জিত হতে পারে কয়টি উপায়ে, সেটা হলো 4টি উপায়। 4টা প্রসেস বা প্রক্রিয়া বা আমরা উপায় বলতে পারি, সেই উপায়ে কিন্তু একজন ব্যক্তি ভারতীয় নাগরিকত্ব অর্জন করতে পারেন। তো এবার আমরা এক নজরে দেখে নিই ভারতীয় এই 4টি উপায় কি কি রয়েছে। ভারতীয় নাগরিকত্ব অর্জনের 4টি উপায় কি কি। তো একজন ব্যক্তি যদি তার জন্ম এবং বংশ এবং নিবন্ধন এবং স্বাভাবিককরণ কিন্তু যদি ভারতের মধ্যেই হয়ে থাকে তবেই কিন্তু সে কি ভারতীয় নাগরিকত্ব অর্জন করতে সক্ষম হবে। অর্থাৎ কি কি উপায় রয়েছে, একটা হলো জন্ম, একটা বংশ এবং একটা হলো নিবন্ধন, অর্থাৎ আমরা যেটাকে আর্টিকেলস বলে থাকি, এবং স্বাভাবিককরণের মাধ্যমে কিন্তু একজন ব্যক্তি কি হতে পারে, ভারতীয় নাগরিকত্ব অর্জন করতে পারে। স্বাভাবিককরণ বলতে সেই প্রসেসটাকেই বোঝায়, অর্থাৎ জন্মান্তর আর কি, সেটাই। তারপর 20 নাম্বার কোয়েশ্চেন যেখানে বলা আছে 1955 সালের ভারতীয় নাগরিকত্ব আইনে ভারতের একজন নাগরিক ভারতীয় নাগরিকত্ব হারাতে পারেন। কিসের মাধ্যমে একজন ভারতীয় নাগরিকত্ব হারাতে পারেন, সেটা হবে ত্যাগের মাধ্যমে, সমাপ্তি দ্বারা এবং সেটা বঞ্চনার দ্বারা। ত্যাগের মাধ্যমে, সমাপ্তি দ্বারা এবং বঞ্চনার দ্বারা যদি কোনো ব্যক্তি শিকার হয়ে থাকে, এই বিষয়গুলো শিকার হয়ে থাকে, তাহলে কিন্তু সে 1955 সালের ভারতীয় নাগরিকত্ব আইন দ্বারা ওনার যে নাগরিকত্ব রয়েছে ভারতীয় নাগরিকত্ব সেটা কিন্তু হারাতে পারেন। ক্লিয়ার। এবার 21 নম্বর কোয়েশ্চেন যেখানে বলা আছে ভারতের নাগরিকত্ব আইন ভারতীয় বিদেশি নাগরিক এর বিভাগটি কত সালে একটি সংশোধনীর মাধ্যমে প্রবেশ করানো হয়েছিল। তো ভারতীয় নাগরিকত্ব আইনে ভারতীয় বিদেশি যে নাগরিক এর যে বিভাগটি সেটা কত সালে একটি সংশোধনীর মাধ্যমে প্রবেশ করানো হয়েছিল। তো সেটা হয়েছিল 2005 সালে সংশোধনীর মাধ্যমে সেটা ভারতীয় নাগরিকত্ব আইনে প্রবেশ করানো হয়েছিল। তারপর আমরা 22 নম্বর কোয়েশ্চেন দেখবো যেখানে বলা আছে OCI এর পুরো নাম কি। মনে রাখবেন ওভারসিজ সিটিজেনশিপ অফ ইন্ডিয়া, খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, মনে রাখবেন OCI এর পুরো নাম ওভারসিজ সিটিজেনশিপ অফ ইন্ডিয়া। ক্লিয়ার। এবার 23 নম্বর কোয়েশ্চেন যেখানে বলা আছে ওভারসিজ সিটিজেনশিপ অফ ইন্ডিয়া স্কিমটি কত সালে নাগরিকত্ব আইন 1955 সালে সংশোধন করে চালু করা হয়েছিল। অর্থাৎ নাগরিকত্ব আইন 1955 সংশোধন করে চালু করা হয়েছিল, সেটা কিন্তু করা হয়েছিল অগাস্ট 2005 সালে সেটা সংশোধন করে চালু করা হয়েছিল। ক্লিয়ার। এবার 24 নম্বর কোয়েশ্চেন যেখানে বলা হচ্ছে NI এর সম্পূর্ণ নাম কি। NRI মনে রাখবেন, NRI আমরা সবাই জানি, তবু আমি বলে দিচ্ছি নন রেসিডেন্ট অব ইন্ডিয়ান হলো NRI এর সম্পূর্ণ নাম। তারপর 25 নম্বর কোয়েশ্চেন যেখানে বলা হয়েছে কত সাল পর্যন্ত NRI-দের ভারতীয় নির্বাচনে ভোট দেওয়ার অনুমতি দেওয়া হয়নি। তো NRI-দের ভোট দেওয়ার অনুমতি দেওয়া হয়নি 2010 সাল পর্যন্ত। তো NRI আমরা কাদের বলবো, যারা মানে কি ব্যবসা কিংবা শিক্ষার জন্য বাইরে
বহু কাল যাবৎ বাইরে বসবাস করে, তাদেরকে আমরা সাধারণত এনআরআই বলে থাকি। তো সেই সমস্ত ব্যক্তি যখন ভারতে নির্বাচন চলে, তখন 2010 সাল পর্যন্ত এরকম একটা পরিস্থিতি ছিল, তাদেরকে কিন্তু কোনো ধরনের নির্বাচনে ভোট দেওয়ার কোনো অনুমতি দেওয়া হতো না, এবং 2010 সালের পর সেটাকে সংশোধন করে তাদেরকে আবার অনুমতি দেওয়া হয়েছে। ঠিক আছে, তো মনে রাখবেন 2010 সাল পর্যন্ত কিন্তু তাদেরকে কোনো ধরনের অনুমতি দেওয়া হতো না নির্বাচনের ভোট দেওয়ার জন্য। তারপর 26 নম্বর কোয়েশ্চেন, খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, অবশ্যই মনে রাখবেন আপনারা। বলেছে টানা কত বছর ভারতের বাইরে থাকলে একজন ভারতীয় নাগরিকত্ব হারাবেন। খুব খুব ইম্পর্টেন্ট, অবশ্যই মনে রাখবেন। একজন ভারতীয় নাগরিক যিনি বাইরে থাকবেন, অর্থাৎ দেশের বাইরে রয়েছেন, এবং কত বছর ওনাকে বাইরে থাকলে পরে উনার যে ভারতীয় যে সিটিজেনশিপ বা ভারতীয় যে নাগরিক তিনি, সেই যে অধিকার সেটা হারাবেন। তো সেটা কিন্তু 7 বছর। 7 বছর যদি একজন ব্যক্তি এক নাগাড়ে দেশের বাইরে থাকেন, তাহলে কিন্তু উনার যে ভারতীয় নাগরিকত্ব রয়েছে বা সিটিজেনশিপ রয়েছে সেটা কিন্তু হারিয়ে ফেলবেন। ঠিক আছে, এবার 27 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা আছে কোন দেশে দ্বৈত নাগরিকত্ব দেখা যায়। তো দ্বৈত নাগরিকত্ব আমি পূর্বেই ডিসকাস করেছি এই বিষয়টা। দ্বৈত নাগরিকত্ব যে দেশে দেখা যায় সেটা হলো মার্কিন যুক্তরাষ্ট্রে কিন্তু দ্বৈত নাগরিকত্ব দেখা যায়। 28 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা আছে PIO এর সম্পূর্ণ নাম কি। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স। পার্সনস অফ ইন্ডিয়ান অরিজিন হলো PIO এর সম্পূর্ণ নাম। ক্লিয়ার। এবার 29 নম্বর কোয়েশ্চেন, ড্যাশ শুধুমাত্র সেই ব্যক্তিদের চিহ্নিত করে যারা শুরুতে ভারতের নাগরিক হয়েছিলেন। তো যারা শুরুতে ভারতের নাগরিক হয়েছিলেন সেটা কিসের মাধ্যমে বোঝা যাবে? প্রবন্ধ বা আর্টিকেলসের মাধ্যমে কিন্তু সেটা চিহ্নিত করা যাবে। ক্লিয়ার, প্রবন্ধ বা আর্টিকেলসের মাধ্যমে চিহ্নিত করা যাবে। শুধুমাত্র সেই ব্যক্তিদের চিহ্নিত করে যারা শুরুতে ভারতের নাগরিক হয়েছিলেন, সেটা প্রবন্ধ বা আর্টিকেলস। ক্লিয়ার। 30 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা আছে কত সালে তৃতীয়বার ভারতীয় নাগরিকত্ব আইন সংশোধন করা হয়। তৃতীয়বারের জন্য ভারতীয় নাগরিকত্ব আইন যেটা সংশোধন করা হয়েছিল সেটা হয়েছিল 2003 সালে। ক্লিয়ার। তো এই ছিল ভারতীয় নাগরিকত্ব থেকে 30 কোয়েশ্চেন। আশা করি এই 30 কোয়েশ্চেন আপনাদের এক্সাম প্রিপারেশনের জন্য অনেকটা হেল্পফুল হবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিয়ে ডিপ স্টাডি চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।